জামাত ইসলামের ইতিহাস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। জামাত ইসলামীকে আপনারা বারবার অনেক তকমা দিয়েছিলেন, কোন তকমায় জনগণ বিশ্বাস করে নাই। আপনারা বলেছেন আমরা জঙ্গি। জনগণ 12 তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে জামাত ইসলামী জঙ্গি সংগঠন নয়, গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সাংবিধানিক একটি আন্দোলন এবং সংগঠন। মাননীয় স্পিকার, জামাত ইসলামীর গণতান্ত্রিক ইতিহাস অনেক সময় লাগবে। আপনি যেহেতু আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন, আজকে জামাত ইসলামীর ব্যাপারে শুধু এতটুকু বলতে চাই, ভুলে গেলে চলবে না। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মহান সংসদ আপনি প্রায় 7 বারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। অতীতের পার্লামেন্ট আপনার চেয়ে বেশি এখানে কেউ অভিজ্ঞ নয়। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আপনি স্বাধীনতার একজন ইতিহাসের বট বৃক্ষ হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আমাদের এই মহান সংসদে আমি সর্বপ্রথম বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত প্রবীণ এবং ইতিহাসবিদ, উনি যেই কথাগুলো উল্লেখ করেছেন আমি মনে করি এগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে জাতি জামাত ইসলামীকে ইতিহাসের কাঠগড়ায় এইবারের নির্বাচনে আনুপাতিক হারে ভোটের সংখ্যার দিক থেকে জাতি আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা যে দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আজকে কথা উঠেছে মুক্তিযোদ্ধা সম্পর্কে। জামাত ইসলামী এই পর্যন্ত স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তাই এই মহান সংসদে মেহেরবানি করে দয়া করে অতীতের ইতিহাস নিয়ে বর্তমান এই জামাত ইসলামীকে বিশ্লেষণ করে জামাত ইসলামীকে দোষারোপ করার চেষ্টা করা আমার মনে হয় মোটেই ঠিক হবে না। কারণ হচ্ছে জামাত ইসলামের ইতিহাস হচ্ছে যেইখানে গণতন্ত্র নস্যাৎ হয়েছে সেইখানে গণতন্ত্র উদ্ধার করার জন্য জামাত ইসলামী আন্দোলন করেছে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলার ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার হয়েছিল, তখনকার জামাত ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য জামাত ইসলামী আন্দোলন করেছিল। শুধু আন্দোলন নয় মাননীয় স্পিকার, আমাদের সাবেক আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের জন্য 1962 সালে বক্তব্য দিয়েছেন, 1976 সালে বক্তব্য দিয়েছেন, 1948 সালে বক্তব্য দিয়েছেন। মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল, সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম এবং জামাত ইসলামী ছিল সেই জোটের একটি সংগঠন। আর জয়েন্ট সেক্রেটারি ছিল জনাব আব্দুস সামাদ আজাদ সাহেব। মরহুম শেখ মুজিবুর রহমানের আগরতলা ষড়যন্ত্রের মামলা থেকে মুক্তির জন্য সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়েছিল তৎকালীন পাকিস্তান আমলে জামাত ইসলামী মাননীয় স্পিকার। তাই জামাত ইসলামের ইতিহাস হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। জামাত ইসলামের ইতিহাস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। জামাত ইসলামীকে আপনারা বারবার অনেক তকমা দিয়েছিলেন, কোন তকমায় জনগণ বিশ্বাস করে নাই। আপনারা বলেছেন আমরা জঙ্গি। জনগণ 12 তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে জামাত ইসলামী জঙ্গি সংগঠন নয়, গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সাংবিধানিক একটি আন্দোলন এবং সংগঠন। মাননীয় স্পিকার, জামাত ইসলামীর গণতান্ত্রিক ইতিহাস অনেক সময় লাগবে। আপনি যেহেতু আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন, আজকে জামাত ইসলামীর ব্যাপারে শুধু এতটুকু বলতে চাই, ভুলে গেলে চলবে না। 1997 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃহত্তর বিরোধী দলের নেতা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলেন, অবরুদ্ধ হয়ে গেল। ফ্যাসিস্ট স্বৈরাচার যারা বাংলাদেশে জঙ্গি কায়েম করেছিল, তারাই বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজে অবরুদ্ধ করেছিল। আজকে আমাদের মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আছে হুম্মাম কাদের, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী চট্টলার কৃতি সন্তান, যার পরিবারে
উনার আব্বা নয়, উনার দাদা থেকেই মন্ত্রিত্ব ওনারা পেয়ে আসতেছেন। সেই রকম সম্ভ্রান্ত পরিবারের সন্তান উনিও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে মেডিকেল কলেজে ছিলেন। আজকে সম্মানিত তথ্যমন্ত্রী, আপনি স্বীকার করবেন সর্বপ্রথম টেলিফোন করেছিল মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আমি শাহজাহান চৌধুরীকে। আমি তো জামাত, আমি তো শিবির, কিন্তু সেই দিন আমরা জামাত শিবিরেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে জামাতে বলে শিবির সেই দিন বেগম খালেদা জিয়াকে আমরা উদ্ধার করেছিলাম। মাননীয় স্পিকার, আজকে স্বাধীনতার কথা বলা হয়, সর্বপ্রথম একটি মাত্র রাজনৈতিক দল পূর্ব পাকিস্তানের স্বাধিকার কোন পথে আসবে এই ব্যাপারে সর্বপ্রথম পূর্ব পাকিস্তান থেকে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি হচ্ছেন প্রফেসর গোলাম আজম। 1970 সালের নির্বাচন হলো, নির্বাচনের পর সর্বপ্রথম একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সমস্ত পত্রিকা সাক্ষী দাস পাটু পাওয়ার শেখ মুজিবুর রহমান প্রফেসর গোলাম আজম বক্তব্য দিয়েছিলেন। আমরা সেদিন বলেছিলাম সংখ্যাগরিষ্ঠতা হিসেবে আওয়ামী লীগ যেহেতু জনগণ রায় দিয়েছে, তাই শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আজকে সম্মানিত আমার অত্যন্ত পরম মুরব্বী ইতিহাসবিদ, আমি ওনার ফেসবুকে সব বক্তব্য শুনি, ওনার মনের ভিতরে অনেক আবেগ। 1757 সালের ইতিহাস আপনি তুলে ধরেছেন, পাল বংশের ইতিহাস তুলে ধরেছেন, কিন্তু আপনি কি ফরাজি আন্দোলন, ফকির আন্দোলন, খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ওলামায়ে কেরামদের ইতিহাস আপনি তুলে ধরেন নাই। সেই দিন আমাদের খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফকির আন্দোলন, মজলুন আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন আপনি যদি তুলে ধরতেন তাহলেই মনে করতাম আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি। এখন আমার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নয়, আপনি শুধু জামাত ইসলামিয়ার মুসলমান আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্যই পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। আমার নেতা, আমাদের অপোজিশনের লিডার, উনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান, এটার উপরও আপনি আঘাত করেছেন। আপনার মনের বেদনা আমরা বুঝতে পারি। মাননীয় স্পিকার, যারা প্রেসিডেন্ট ভাষণ দিয়েছেন, সেই ভাষণের ব্যাপারে মাননীয় সংসদ সদস্যবৃন্দ অনেকেই ওনাকে সাধুবাদ জানিয়েছেন। আমরা এটার বিরোধিতা করি না, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, জনাব প্রেসিডেন্ট, আপনি শপথ ভঙ্গ করেছেন, আপনি জাতিকে বিভ্রান্ত করেছেন। আপনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ আপনার কাছে পৌঁছে নাই, আপনি নাকি সেটা গ্রহণ করেন নাই। তাহলে আপনারাই বিচার করেন সংসদে, একজন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর কিভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য ইন্টারিয়াম গভর্নমেন্ট গঠন হওয়ার 6 মাসের পরেও উনি বললেন শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে পৌঁছে নাই। যেই প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করতে পারে, জাতিকে বিভ্রান্ত করতে পারে, সে আর যেই হবে হোক, প্রেসিডেন্টের চেয়ারকে আমরা স্যালিউট জানাই, প্রেসিডেন্টের চেয়ারকে আমরা সম্মান করি, কিন্তু ব্যক্তি হিসাবে জনাব প্রেসিডেন্ট সাহেব জাতিকে যেই বিভ্রান্ত করে মধ্যবর্তীতে সাধারণ নির্বাচন হওয়ার আগে বাংলাদেশে একটি ষড়যন্ত্রের মাধ্যমে 17 বছরের নির্যাতিত বিএনপি, জামাত, 11 দলীয় জোট, ছাত্র দল, ছাত্র শিবির, আমরা যারা আন্দোলন করে একটা ফসল নিতে চেয়েছিলাম, সেই ফসল নেওয়ার ক্ষেত্রে মাননীয় সদস্য আপনি 2 মিনিটের মধ্যে কনক্লুড করেন। another 2 minutes, 2 মিনিটে শেষ করুন। আচ্ছা ঠিক আছে মাননীয় স্পিকার, আপনার কথা আমি অবশ্যই শেষ করব। মাননীয় স্পিকার, আমাদের নেতৃবৃন্দ আজকে মৌলানা মতিউর রহমান নিজামী নেই, 10 বছর পার্লামেন্টে ছিলেন, আপনি তার সাক্ষী। মৌলানা মতিউর রহমান নিজামী এই পার্লামেন্টে কাকো আঘাত দিয়ে কোনোদিন কথা বলেছে? আমি ওনার বক্তব্য লাইব্রেরিতে গিয়ে সবসময় পড়ি, যেমন শাহজিদের বক্তব্য পড়ি, তেমন মৌলানা মতিউর রহমান নিজামী শহীদের বক্তব্য পড়ি। আজকে মৌলানা মতিউর রহমান নিজামীকে খুঁজে পায় না পার্লামেন্টে। আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি এইখানে বক্তব্য রেখেছেন। আজকের সম্মানিত মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, চরমভাবে শ্রদ্ধা করি, উনি আমাদের কৃষি মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামীর স্টেট মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। উনি এত ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন কৃষি ডিপার্টমেন্টে। আজকের কৃষিমন্ত্রী যিনি আছেন অত্যন্ত বিজ্ঞ। আমার মনে হয় আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেবের রেখে যাওয়া, মৌলানা মতিউর রহমান নিজে রেখে যাওয়া কৃষি মন্ত্রণালয়ে উনি সেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আজকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাকে কেন ফাঁসি দেওয়া হলো মাননীয় স্পিকার? উনি কি মানবতা বিরোধী অপরাধ ছিল? আজকে
দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রাজ সাক্ষী, উনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যেই সনাতনী হিন্দু ধর্মের ভদ্রলোক ছিলেন, উনি কি বলেছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হত্যা করা দূরে থাক, স্বাধীনতার ব্যাপারে, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এই মহান পার্লামেন্টে 96 সালে 2001 সালে তৎকালীন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আঘাত লাগে সেই রকম কোন কথা আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রাখে নাই। মাননীয় স্পিকার,